মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। রাতে সেনেগালকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এমবাপ্পের জোড়া গোল। আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ রয়েছে নানা কর্মসূচি। জেলা জুড়ে উৎসবের আমেজ। জেলার বুক চিরে লাইন টানা হলেও 13 বছর ধরে গ্যাস বঞ্চিত নাটোর। জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প খাত। নতুন কারখানা স্থাপনে অনাগ্রহ। এবং নতুন উচ্চকর নীতিতে স্থবির পিরোজপুরের সাব রেজিস্ট্রার অফিস। সেবা প্রার্থীদের চরম ভোগান্তি, কমেছে দলিল রেজিস্ট্রির সংখ্যা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত দলটির বাংলাদেশি সমর্থকরা। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আর্জেন্টিনার জয়ে সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আমি আছি টিএসসিতে। আসলে বলা যায় 2020 ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়ে গেছে এবং তার বৈশ্বিক উন্মাদনা বাংলাদেশেও এসে পড়েছে সেই ঢেউ। আমি আছি টিএসসিতে বলা যায় লোকে লোকারণ্য এবং এখান থেকে রাত থেকেই ফুটবল প্রেমীদের এখানে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবল প্রেমীরা এবং এখানে বড় পর্দায় খেলা দেখার উদ্দেশ্যেই সবাই জড়ো হয়েছিলেন। এখানে ইতিমধ্যেই আপনি জানেন 3-0 ব্যবধানে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। আবার পেছনেই দেখতে পাচ্ছেন এখনো কাটেনি সেই উৎসবের রেশ। কারো হাতে উঠছে আকাশি সাদা পতাকা, কারো গায়ে মেসির 10 নম্বর জার্সি। কেউ বন্ধুদের সঙ্গে জয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, কেউ বা স্লোগানে উদযাপন করছেন প্রিয় দলের বিজয়। খেলার শেষ বাঁশি বাজতেই উল্লাস ধ্বনি, করতালিয়ার বিজয় মিছিলে মুখর হয়ে ওঠে পুরো টিএসসি এলাকা। আজ ভোরেই বহুল প্রতীক্ষিত ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে মাঠের লড়াই শেষ হলেও আলোচনার কেন্দ্রে বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্স, লিওনেল মেসির নেতৃত্ব এবং গ্রুপ জের নতুন সমীকরণ। সমর্থকদের বিশ্বাস, জয় দিয়ে শুরু করায় শিরোপা ধরে রাখার স্বপ্নটাও আর উজ্জ্বল হয়ে উঠেছে। বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক চমক আর নাটকীয়তা উপহার দিচ্ছে দলগুলো। আপনাকে জানিয়ে রাখি, জার্মানি 7-1 গোলের দাপুটে জয় দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। আপনি জানেন স্কটল্যান্ড জয় দিয়ে চমক দেখিয়েছে, আবার ব্রাজিলকে শুরু করতে হয়েছে ড্র দিয়ে। ফলে এবারের বিশ্বকাপ কোনো দলের প্রতিপক্ষই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখানকার অনেক সমর্থকদের সঙ্গেই কথা বলেছি আমরা। তারা যেমনটা বলেছে, গ্রুপ পর্বের শুরুতেই শক্তিশালী দলগুলোকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের দলগুলোও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। ফলে নকআউট পর্বে ওঠার লড়াই হয়ে উঠেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অনিশ্চয়তায় ভরা। এখন সবার চোখে পরবর্তী ম্যাচগুলোর দিকেই আসলে ফোকাস। মাঠে নামছে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া সহ আরও কয়েকটি শক্তিশালী দল। তাই বিশ্বকাপের উত্তাপ, রোমাঞ্চ, অনিশ্চয়তার পারদ আগামী দিনগুলোতে আরও বাড়বে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আপনাকে আরও জানিয়ে দেই, সব মিলিয়ে যদি বলি ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই উচ্ছ্বাস, ফুটবল মানেই ভালোবাসা। সেই উৎসব ভালোবাসার রেশ উত্তর আমেরিকা থেকে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। পিছিয়ে নেই বাংলাদেশও সেই উৎসবে সামিল হয়েছে। আমরা যদি টিএসসির কথাই বলি, টিএসসি হয়ে উঠেছে এক টুকরো বিশ্বকাপের একাংশ এবং টিএসসি হয়ে উঠেছে সেই ভালোবাসার সাক্ষী। টিএসসি থেকে এই ছিল খেলার পরিস্থিতি। ধন্যবাদ রাজীব আপনাকে। আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে শ্রীমঙ্গল ও সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টার পর শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং সদর উপজেলা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়া দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মী সহ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জনাব তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে মানুষ খুব উৎসব করে পেয়েছে
ওনার অপেক্ষা করতেছে। আমাদের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়ে গেছে, জনসাধারণ মুখিয়ে আছে ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। এই যে জনসভাটা মৌলভীবাজার সরকারি কলেজে মাঠে বিপুল মানুষের সমাগম হবে। এদিকে দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার উপর জোর দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিটির সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। গণমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। চলতি বছরের 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি অভিযোগ করে বলেন, গত 1.5 যুগের বেশি সময় আজকের প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের কোনো গণমাধ্যমে প্রচার করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। আপনারা এখানে যেমন মাঠে কষ্ট করেছেন, তেমন আমাদের আজকে যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু কষ্ট করেছেন। তিনি নেতা, আজকের তরুণ সমাজ, আজকের তারুণ্য, আগামীর বাংলাদেশ যা চিন্তা করে তারেক রহমান নেতা, তিনি তখন সেটা চিন্তা করেছিলেন। পরে জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ গেল 17 বছরে সাংবাদিকদের উপর নানা অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে আগামীর সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেন। ফ্যাসিস্ট সরকারের এমন কোনো নির্যাতনের শিকার আমাদের এই সামনের সারির যোদ্ধারা সম্মুখীন হয় নাই, এরকম লোক এখানে নাই। রিপোর্ট লিখতে গেলে অফিস থেকে শুরু করে এজেন্সি পর্যন্ত আমাদেরকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন এবং মানসিক চাপের ভিতরে রেখেছে। প্রধানমন্ত্রী মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি সরকার দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, গণমাধ্যমের স্বাধীনতা সহ জনগণের কল্যাণে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে। যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মাত্র 4টা সংবাদপত্রকে সব বন্ধ করে দিয়েছিল, একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। এ সময় প্রধানমন্ত্রী নিজের উপর জেল জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরে বিভাজনের রাজনীতি ভুলে যাওয়ার আহ্বান জানান। প্রতিহিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার কথাও জানান তিনি। 17 বছর যেই সময়টা মানুষ তার অধিকার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিল, আমরা দেখেছি বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবেও নির্যাতিত হয়েছে। আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। দেশের অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের লক্ষ্য উদ্দেশ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে, সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরে বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে 8ম দিনে জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নাটোরের বুক চিরে আশপাশের অঞ্চলে সরবরাহ লাইন টানা হলেও খোদ
এই জেলাতেই মেলেনি গ্যাস। এতে জ্বালানি সংকটে ধুঁকছে নাটোরের শিল্প খাত। বাড়তি উৎপাদন খরচ টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। এছাড়া নতুন শিল্প প্রতিষ্ঠান গড়তেও আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। জাহিদ হাসানের তথ্যচিত্রে তাসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহাসড়ক সংলগ্ন এলাকা হয়ে গ্যাস সরবরাহ লাইন টানা হয় 2013 সালে। পরে তা বাগাতিপাড়া উপজেলার হিজলি গ্রামের ওপর দিয়ে রাজশাহীতে প্রবেশ করে। কিন্তু নাটোর শহরের পাশ দিয়ে গ্যাস লাইন গেলেও ওই জেলার শিল্প কারখানায় গ্যাস সংযোগের উদ্যোগ নেওয়া হয়নি। এই কারণে পিছিয়ে পড়ছে শিল্পায়ন। গ্যাসের অভাবে বাড়তি উৎপাদন খরচ সামলাতে হিমশিম অবস্থা বেসিক শিল্পনগরী সহ ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের। নাটোরের উপর দিয়ে যাওয়া গ্যাস লাইন থেকে দ্রুত জেলায় সংযোগ নিশ্চিতের দাবি জানান শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও স্থানীয়রা। গ্যাস না থাকার ফলে আমাদের ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে। গ্যাস আসলে আমাদের জন্য উপকার, যে বড় বড় ফ্যাক্টরি হবে, যে মেয়েরা কাজ করতে পারবে। নাটোরে গ্যাস থাকতো তাহলে অনেক শিল্প প্রতিষ্ঠান তৈরি হতো। গ্যাসের লাইনটা যদি অতি শীঘ্রই পাইতাম তাহলে আমাদের প্রোডাকশন খরচটা কমে যাবে। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ যে নাটোরে অতি শীঘ্র গ্যাসের যান ব্যবস্থা করে। জেলা বেসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, গ্যাস না থাকায় অ্যালুমিনিয়াম কারখানায় প্রতি কেজিতে অতিরিক্ত 13 টাকা বেড়েছে উৎপাদন ব্যয়। পাবনা পাশে বগুড়া থাকার কারণে, গ্যাস থাকার কারণে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এমনিভাবেই স্টিল কারখানা, মুড়ি ফ্যাক্টরি এবং গ্যাস ব্যবহৃত অনেকগুলো ফ্যাক্টরি তারা ওই একই লস খেয়ে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। আর নাটোরের বেসিক শিল্পনগরী কর্তৃপক্ষ বলছে, গ্যাস সংযোগ পেলেই শিল্পের প্রসার ঘটবে, বিনিয়োগ বাড়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান। বেসিকে গ্যাস নাই, নাটোর জেলাতে যদি গ্যাস নিয়ে আসা হয় তাহলে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং অনেক উদ্যোক্তা আগ্রহ সহকারে ইন্ডাস্ট্রি স্থাপনে আগ্রহী হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। নাটোরের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে দ্রুতই গ্যাস সংযোগের দাবি জানান এই জেলার মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জমি রেজিস্ট্রিতে নতুন উৎসকর নীতিতে স্থবির হয়ে পড়েছে পিরোজপুরের সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। বর্তমানে প্রতি শতাংশ জমির জন্য নির্ধারিত 25,000 টাকা উৎসকর দিতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা, অন্যদিকে কমে আসছে দলিল রেজিস্ট্রির সংখ্যা। মোহাম্মদ নুরুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। অতিরিক্ত উচ্চ কর নীতির কারণে পিরোজপুরে ভোগান্তিতে পড়েছেন জমি ক্রেতা বিক্রেতারা। আগে প্রতি মাসে সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে 350 থেকে 400টি দলিল রেজিস্ট্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে 100 থেকে 150-তে। নতুন নিয়ম অনুযায়ী সদর পৌরসভায় প্রতি শতাংশ জমির জন্য 25,000 টাকা, উপজেলা পৌরসভায় 10,000 টাকা এবং ইউনিয়ন এলাকায় প্রতি শতাংশে 500 টাকা উৎস কর নির্ধারণ করা হয়েছে। অথচ আগে পৌর এলাকায় জমির মূল্যের উপরে 4% এবং ইউনিয়নে 2% হারে কর দিতে হতো। 2025 সালের জুলাই মাস থেকে নতুন উৎস কর নীতি চালুর পর থেকেই ঝিমিয়ে পড়েছে পুরো রেজিস্ট্রি কার্যক্রম। সরকার 25,000 উৎস কর বাড়াইয়া আমরা খুব বিপদে পড়ছি। আমাদের জায়গা বেচতে পারি না, কেউ কেনা নাই, কিনে না, কেউ জিগায়ও না। ভ্যালুতে বা যে উৎসকর দিতে হয় তাতে অনেকেই বলে যে এতে জায়গার দামের চাইতে বেশি হয়। এই জন্য দলিল মানে শতকরা হয়তো 10খান দলিল হয় না। যে জায়গা কিনবে, যার অল্প টাকা আছে সে অল্প টাকাতে জায়গা কিনতে পারতেছে না, উৎসকরই বেশি নিয়ে যাইতেছে। এইতে উৎসকরটা ধার্য করছে, এ থেকে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্রাহকরা যে জমি কিনে ওদের ক্রয়ের আগ্রহতা হারাইছে এবং 2 নম্বরে দলিল লেখকরা যে আজকে 2 বছর যাবত ওরা বসেই থাকে। আপনার বিক্রয় মূল্য হতে পারে সর্বোচ্চ 40,000, কিন্তু সেখানে যদি প্রতি শতাংশে 25,000 টাকা পৌরকর হিসেবে ধরা হয়, সেখানে তা দলিল করা সম্ভব না। অতিরিক্ত উৎস কর নীতির ফলে কমে আসছে দলিল রেজিস্ট্রির সংখ্যা। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানায় সাব রেজিস্ট্রি অফিস। সাধারণত যখন জমির পরিমাণটা বৃদ্ধি হয়, বেশি থাকে শতাংশ হারে, তখন হচ্ছে 3% থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি যে 25,000 টাকাটা বেশি চলে আসে এবং 2024-এর অগাস্টের তুলনায় 25-এর অগাস্টে জমি রেজিস্ট্রি অর্ধেকে চলে গিয়েছে। রেভিনিউ তো কম আহরিত হবেই, রেজিস্ট্রেশন না হলে তো পুরোটাই আঘাতপ্রাপ্ত হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নতুন নিয়মের পুনর্বিবেচনায় সরকারের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।
ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল গাজীপুরের কালিয়াকুর পৌর এলাকার প্রায় 1 লাখ মানুষ। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট ও শিল্প কারখানার পানি ঢুকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আলহাজ হোসেনের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গাজীপুরের কালিয়াকোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অতিবৃষ্টির কারণে পানি জমে চন্দ্রা, শফিপুর, বিশ্বাসপাড়া, পল্লী বিদ্যুৎ, হরিণহাটি, হর্তকিতলা ও ডাইনকিনি সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এলাকার প্রধান সড়ক, অলিগলির অর্ধশতাধিক দোকান ও অসংখ্য বসতবাড়ি হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে গার্মেন্টস শ্রমিক, দিনমজুর ও স্কুলগামী হাজারো ছাত্রছাত্রীরা। ঘরের মধ্যে 1 কোমর পানি, খাট কাঠ সব ডুবে গেছে, ফ্রিজ সব ডুবে গেছে, মাল পানি কিচ্ছু নাই, চাউল ডাউল ডুবে গেছে, মাঠে শুকাচ্ছে চাউল। টিনের বাসা তলিয়ে গেছে, অনেক জনকার মালামাল নিয়ে অনেক বিবস্তিতে পড়ে গেছে আর কি। বর্তমানে খুবই আমার চলাচল খুবই কষ্টকর, আমাদের পাশে কেউ নাই ভাই। ট্রেন্ডার ভিতরে অনেক ময়লা জমে, আমরা চাই প্রশাসনের মাধ্যমে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কোনো ব্যবস্থা করুন। পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি অল্প সময়ের মধ্যে অধিক বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা আমাদের যতগুলো পৌরসভার ইউনিট রয়েছে সবাইকে আমরা মাঠে নামিয়ে দিয়েছি। এছাড়া আমরা বাইরে থেকেও লেবার লাগিয়েছি। একসাথে অনেক জায়গায় কাজ করছি যাতে হচ্ছে খুব দ্রুত পানি নেমে যায়। সরাসরি যাতে হচ্ছে লোকজনকে সচেতনতা আনার প্রয়োজন, যাতে হচ্ছে যে পাবলিক ড্রেন গুলো আছে সেখানে যাতে হচ্ছে ময়লা আবর্জনা এরা না ফেলে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশে আরও 10টি জেলার রেল যোগাযোগের আওতায় আসবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এজন্য শীঘ্রই সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে মহাখালী, সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালকে অস্থায়ীভাবে সরিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের স্বার্থ রক্ষা করেই প্রকল্প গ্রহণ করা হবে। আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেড়ে এখন 35,766.66 মিলিয়ন বা 35.76 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 16 জুন পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 35,766.66 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে 31,216.15 মিলিয়ন মার্কিন ডলারে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসন এবং সামাজিক বনায়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে পুনর্ভবা নদীর 2 ধারে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। ব্রাহ্মণবাড়িয়ায় অর্থনৈতিক শুমারি ন্যাশনাল রিপোর্ট প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউস মিলনায়তনে। গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য 5% বিলম্ব বকেয়া বেতন পরিশোধের দাবিতে রংপুরে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কৃষি অফিসের উদ্যোগে কৃষক কৃষানীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে সাধারণ মানুষের ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। পরে লিচুর চারা রোপণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক প্রকল্পের নরসিংদী জেলাধীন মেহেরপাড়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের বেশ কয়েকটি মৌজায় আইন অনুযায়ী সম্পূর্ণ অবকাঠামোর ক্ষতিপূরণ প্রদান না করা এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ঢাকা সিলেট মহাসড়ক তামাবিল
সিরাজগঞ্জে শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শতাধিক শিশুদের মাঝে শিশু খাদ্য ও শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ এবং উপহার প্রদান করেছে সিরাজগঞ্জ সাত্তার ফাউন্ডেশন। গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে বার্ষিক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সোনাতলা সদর ইউনিয়ন কৃষক দল সভাপতি জিয়াউর রহমান জুয়েলের উপর মাদক কারবারিদের হামলার প্রতিবাদে নাপিতবাড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিশ্বকাপ ফুটবল 2026কে সামনে রেখে শিরোপা জয়ের লক্ষ্যে সুনামগঞ্জে আর্জেন্টাইন সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিল হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সম্মত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 60 দিন মেয়াদী সমঝোতা স্মারকের গোপন শর্তাবলী ফাঁস করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। সংবাদ মাধ্যমটি চুক্তির 12টি ধারা প্রকাশ করেছে। চুক্তির আওতায় এরই মধ্যে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিয়েছে। এই সমঝোতা চলাকালীন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেবে না এবং এই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আর বৃদ্ধি করবে না। ইরান বা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই শর্তাবলী প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম তা জনসম্মুখে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননে নাবাতি অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। মঙ্গলবার মাইফাদুন এলাকায় 2টি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলি হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, বাবা ছেলের বিচার করতে পুলিশের উপর হামলা, ভাঙচুর, আগুন। আলোচনায় না এলেই তদন্ত থেমে যায়। রোনালদোর একমাত্র অতৃপ্তি ঘোচানোর মিশন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নিলেই তা ফিরে পাওয়া যায় না, প্রধানমন্ত্রী। রণক্ষেত্র আদিতমারি। চট্টগ্রামের আনোয়ারায় হবে চীনা অর্থনৈতিক অঞ্চল। সমকাল শিরোনাম করেছে, ব্যাংকে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে 11 লাখ কোটি টাকা। দিল্লি থেকে ফিরে আসা তাৎক্ষণিক প্রতিবাদ। পর্তুগালের সামনে সিঁদুর মেঘ কঙ্গো। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়। দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি, জাহিদুর রহমান। শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারি। যুগান্তর শিরোনাম করেছে, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে 11 লাখ তথ্য। দিল্লি থেকে ফেরত আসা তাৎক্ষণিক প্রতিবাদ। পর্তুগালের স্বপ্নসারথী রোনালদোর স্বপ্নযাত্রা। আমার দেশ শিরোনাম করেছে, ভাইরাল হওয়ার নেশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। অর্থনীতিকে রাজনৈতিক কূটচালের বাইরে রাখুন। দেশের গণমাধ্যমে টুটি চেপে ধরার পরিবেশ আর নেই, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, 16% অফ অল লোনস ডিসটার্সড। চায়না জোন অ্যাক্রস দ্য টানেল গেটস গ্রিন লাইট। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। রাতে সেনেগালকে 3-1 ব্যবধানে হারিয়ে ফ্রান্স, এমবাপ্পের জোড়া গোল। আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ রয়েছে নানা কর্মসূচি। জেলা জুড়ে উৎসবের আমেজ। জেলার বুক চিরে লাইন টানা হলেও 13 বছর ধরে গ্যাস বঞ্চিত নাটোর। জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প খাত। নতুন কারখানা স্থাপনে অনাগ্রহ। এবং নতুন উৎস কর নীতিতে স্থবির পিরোজপুরের সাব রেজিস্ট্রি অফিস।
সেবা প্রার্থীদের চরম ভোগান্তি, কমেছে দলিল রেজিস্ট্রির সংখ্যা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।